গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 24 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে শিক্ষা দপ্তরে কোটি টাকার কেলেঙ্কারি, দুটি স্কুলে পড়ুয়ার নাম অন্তর্ভুক্তির অভিযোগে তুলপাড় হাইলাকান্দি। হাইলাকান্দি জেলার শিক্ষা দপ্তরে দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের এক বিস্ফোরক চিত্র সামনে এসেছে। অভিযোগ করেছে প্রশাসন সময়মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় শিক্ষা খাতে গড়ে উঠেছে এক বড়সড় দুর্নীতির জাল, যেখানে জড়িয়ে পড়েছে একাধিক প্রতিষ্ঠান ও গোষ্ঠী। হাইলাকান্দি জেলায় অনেক ছাত্র একই সময়ে সরকারি ও বেসরকারি উভয় স্কুলেই ভর্তি রয়েছে। এই ডবল এনরোলমেন্টের মাধ্যমে কাগজে কলমে ছাত্র সংখ্যা বাড়িয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। বিশেষ করে মিড ডে মিল, ফ্রি সাইকেল, ফ্রি ইউনিফর্ম ও নিযুত ময়না প্রকল্পের টাকা এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি। এই পুরো ঘটনায় বড় অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। এই বিস্ফোরক অভিযোগ সামনে এনে বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিয়ে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটি। তারা জানায়, শুধু অবৈধ স্কুল নয়, কিছু স্বীকৃত স্কুলও এই অনিয়মে জড়িত থাকতে পারে। স্মারকলিপিতে যেসব স্বীকৃত স্কুলের বিরুদ্ধে তদন্তের দাবি তোলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে কুচিলা হাই স্কুল, জয়মঙ্গল এইচএস স্কুল, পিকে গার্লস এইচএস স্কুল, লালা এইচএস ও এমপি স্কুল, মাটিজুরি হাই স্কুল, নিমাইচাঁদপুর এইচএস স্কুল, মনাসড়া হাই স্কুল, কইয়া পাবলিক হাই স্কুল, দোলাইমোলাই হাই স্কুল এবং পোলারপাড় গার্লস হাই স্কুল। সংগঠনটির অভিযোগ, এই স্কুলগুলির কিছু অংশ অবৈধ প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগসাজশ করে ছাত্রদের ট্যাগিং করছে এবং সরকারি সুবিধা তুলতে সহায়তা করছে। সবচেয়ে বড় বিষয় হলো, অনেক বেসরকারি স্কুলের কোনো বৈধ স্বীকৃতি বা ইউডাইস কোড নেই, অথচ সেই স্কুলগুলির ছাত্রছাত্রীরা সরকারি নথিতে অন্তর্ভুক্ত হচ্ছে। প্রশ্ন উঠছে কীভাবে সেটা হচ্ছে। অভিযোগ অনুযায়ী এই কাজটি হচ্ছে কিছু স্বীকৃত সরকারি বা সরকার পোষিত স্কুলের সহায়তায়। এর জন্য প্রথমত অবৈধ বা অস্বীকৃত বেসরকারি স্কুলগুলি সরাসরি নিজেদের নামে ছাত্রদের নথিভুক্ত করতে পারে না, কারণ তাদের ইউডাইস কোড নেই। তাই তারা কিছু স্বীকৃত স্কুলের সঙ্গে গোপন সমঝোতা করে। দ্বিতীয়ত, ওই স্বীকৃত স্কুলগুলির ইউডাইস কোড ব্যবহার করে বেসরকারি স্কুলের ছাত্রদের ট্যাগ করা হয়, অর্থাৎ কাগজে কলমে ছাত্রটিকে ওই সরকারি বা স্বীকৃত স্কুলের ছাত্র হিসেবে দেখানো হয়, যদিও বাস্তবে সে পড়াশোনা করছে বেসরকারি স্কুলে। তৃতীয়ত, এই ট্যাগিংয়ের মাধ্যমে ছাত্রদের পেন বা আপার আইডি তৈরি করা হয়। যেহেতু এই আইডিগুলি শুধুমাত্র বৈধ স্কুলের মাধ্যমে তৈরি করা সম্ভব, তাই স্বীকৃত স্কুলের সাহায্য নেওয়া হয়। চতুর্থত, একাধিক ক্ষেত্রে দেখা গেছে একই ছাত্রের নাম একই সময়ে দুই জায়গায় নথিভুক্ত। একদিকে সে বাস্তবে বেসরকারি স্কুলে পড়ছে, অন্যদিকে সরকারি রেকর্ডে সে একটি স্বীকৃত স্কুলের ছাত্র। এই ডবল এনরোলমেন্টের মাধ্যমে এই মূল দুর্নীতির পথ খুলে যায়। এর ফলাফল কি? সরকারি প্রকল্পের সুবিধা যেমন মিড ডে মিল, ফ্রি সাইকেল, ইউনিফর্ম, স্কলারশিপ এসবের জন্য কাগজে ছাত্র সংখ্যা বাড়িয়ে দেখানো হয়, ফলে অতিরিক্ত টাকা বরাদ্দ হয় এবং সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও অনেক ক্ষেত্রে ভুয়ো নাম বা গোস্ট স্টুডেন্ট তৈরি করে আরও বেশি সুবিধা তোলার অভিযোগও উঠেছে। বাস্তব ছাত্র সংখ্যা ও ইউডাইস ডেটার মাধ্যমে বড় অমিল এই কারণেই তৈরি হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই পুরো প্রক্রিয়া কিছু স্বীকৃত স্কুলের সক্রিয় বা নীরব ভূমিকা ছাড়া এমন অনিয়ম সম্ভব নয়। অর্থাৎ এটি শুধুমাত্র বেসরকারি স্কুলের সমস্যা নয়, বরং একটি বৃহত্তর যোগসাজশের ইঙ্গিত দিচ্ছে। এভাবেই বছরের পর বছর ধরে শিক্ষা ব্যবস্থার আড়ালে চলছিল এক পরিকল্পিত দুর্নীতির চক্র, যা এখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির কেন্দ্র বানানো যাবে না, এই বার্তা দিয়ে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি প্রশাসনের কাছে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয়ে প্রশাসন এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কত দ্রুত ও কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অপরদিকে 4 মের পরই বাংলাদেশ ফেরত পাঠাবো ওদের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে গিয়ে অনুপ্রবেশ নিয়ে এবার কড়া বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার ভাষ্য, আগামী 4 মে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, আর নতুন সরকার গঠনের পর অনুপ্রবেশকারীরা ফের সক্রিয় হয়ে উঠবে। তারা তখন প্রতিবেশী রাজ্যগুলিতে ঢুকতে শুরু করবে, কিন্তু চিন্তা নেই, আসাম এই অভিযান রুখে দেবে নিশ্চিতভাবেই। হিমন্ত বিশ্ব আরও বলেন, উড়িষ্যা ও বিহারের মতো রাজ্যগুলিতেও একই ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হবে, যাতে আন্তঃরাজ্য বা সীমান্ত পেরিয়ে আসা বেআইনি প্রবেশ পুরোপুরিভাবে ঠেকানো যায়।
মুখ্যমন্ত্রী এও দাবি করেন, সবাই একজোট হয়ে ব্যবস্থা নিলে দেশের মধ্যে অনুপ্রবেশকারীদের অবাধ বিচরণ বন্ধ হবে। কোনটাসা হবে তারা? হিমন্ত এদিন জোরগুলায় বলেছেন, যারা বেআইনিভাবে এদেশে ঢোকার চেষ্টা করবে তাদের শেষ পর্যন্ত বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়া হবে এবং তারা যাতে আর ফেরত না আসে নেওয়া হবে সেই ব্যবস্থাও। এদিন ভাষণে সাধারণ মানুষকে ভয় না পেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নেওয়ার আহ্বান জানান হিমন্ত বিশ্ব। স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ টেনে মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সমাজে পরিবর্তন আনতে ভয়মুক্ত হয়ে এগোতে হবে সবাইকে। এদিকে অন্য আরেকজনের সভায় ভাষণ দিতে গিয়ে হিমন্ত হিন্দুত্বের হয়ে সওয়াল করেন, বলেন, ভারতে হিন্দুরা ছিল, আছে ও চিরকাল থাকবে। তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের একটি চুলো নড়াতে পারবে না। হিমন্ত বলেন, আমরা 500 বছর পর রাম মন্দির পুনঃস্থাপন করে সভ্যতার পুনঃপ্রতিষ্ঠা করেছি, তাহলে ভাবুন মাত্র 15 বছরের তৃণমূল কিভাবে আমাদের বাধা দেবে। অপরদিকে গুয়াহাটির জাতীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে তীব্র জলজট সৃষ্টির পেছনে কথিত অবহেলার অভিযোগে একটি হাইওয়ে কনসেশনিয়ার কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে গুয়াহাটি জেলা প্রশাসন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা নোটিশ অনুযায়ী খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত মহাসড়ক করিডোর বরাবর ক্রমাগত জলমগ্নতার খবর পাওয়া গেছে, যার ফলে এক্সেল কেয়ার হাসপাতাল, তেতেলিয়া এবং গোটানগরের মতো এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জলজটের কারণে যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরজমিন পরিদর্শনে দেখা গেছে যে মহাসড়ক বরাবর অবস্থিত ক্রস কালভার্ট বা জল নিষ্কাশন পথগুলো পলি ও আবর্জনায় ব্যাপকভাবে আটকে রয়েছে, যা বৃষ্টির জলের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মিশন ফ্লাড ফ্রি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকগুলোতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন বর্ষা শুরুর আগেই কালভার্টগুলো পরিষ্কার করা নিশ্চিত করা হয়। তবে কথিত নিষ্ক্রিয়তা দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচেষ্টাগুলো ব্যাহত করছে। এই নোটিশটি মেসার্স দীরেশচন্দ্র কামাক্কা হাইওয়ে কনসেশনস প্রাইভেট লিমিটেডের উদ্দেশ্যে জারি করা হয়েছে। কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা 3 দিনের মধ্যে ব্যাখ্যা দেয় কেন অবহেলার দেয় তাদের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো সন্তোষজনক ব্যাখ্যা জমা দেওয়া না হয় তবে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আরও কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বিবাহিত সম্পর্কের মধ্যে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে যদি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট পুরুষটি শিশুর জৈবিক পিতা নন, তবে তাকে রক্ষণাবেক্ষণের খরচ দিতে বাধ্য করা যাবে না, এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন.কে সিংয়ের বেঞ্চ দিল্লি হাইকোর্টের আগের রায় বহাল রেখে এক মহিলার আপিল খারিজ করেছে। মামলার প্রেক্ষাপটে জানা যায়, অভিযোগকারিণী 3 বছর অভিযুক্তের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং 2016 সালের মার্চে তাদের বিয়ে হয়। পরের মাসেই শিশুর জন্ম হয়। দাম্পত্য সম্পর্ক দ্রুত ভেঙে গেলে মহিলা আদালতে নিজের ও মেয়ের জন্য মাসে 25,000 টাকা রক্ষণাবেক্ষণের আবেদন জানান। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় অভিযুক্ত শিশুর জৈবিক পিতা নন। এর ভিত্তিতে আদালত আবেদন খারিজ করে দেয় এবং হাইকোর্টও সেই সিদ্ধান্ত বহাল রাখে। হাইকোর্ট ভারতীয় সাক্ষ্য আইনের 112 ধারা পর্যালোচনা করে জানায়, সাধারণত বৈধ বিবাহে জন্ম নেওয়া শিশুকে আইনত বৈধ বলে ধরা হয়, তবে এই ক্ষেত্রে মহিলার সম্মতিতে ডিএনএ পরীক্ষা হয়েছে এবং ফলাফল নিয়ে কোনো দ্বিমত নেই, তাই প্রচলিত অনুমান কার্যকর হবে না। সুপ্রিম কোর্টও একই মত দিয়ে জানায়, বৈজ্ঞানিক প্রমাণ আইনের অনুমানের চেয়ে বেশি প্রাধান্য পাবে, ফলে অভিযুক্তের উপর শিশুর রক্ষণাবেক্ষণের দায় চাপানো যাবে না। তবে আদালত শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে শিশুর জীবনযাত্রা, শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার মতো মৌলিক প্রয়োজনগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আদালত জানিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব শিশুর কল্যাণ নিশ্চিত করা। অপরদিকে বুটের পর পেট্রোল ডিজেলের দাম বাড়বে না, আশ্বাস কেন্দ্রের। 5 রাজ্যের বুট মিটলেই পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় বাড়তে পারে এমন গুজব ছড়াচ্ছিল কয়েকদিন ধরে। এবার সেই খবরকে ভিত্তিহীন বলে খারিজ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বুটের পর জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে রান্নার গ্যাসের উপর।
ইতিমধ্যেই এলপিজির দাম বাড়ানো হয়েছে, তবে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে সাধারণ মানুষকে স্বস্তি দিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিরোধীদের দাবি ছিল এই ব্যবস্থা কেবল বুটের জন্য, পরে দাম বাড়ানো হবে। কিছু মহল থেকে দাবি করা হচ্ছিল যে বুটের পর প্রতি লিটারে 25 থেকে 28 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। এমনকি একটি সংস্থার রিপোর্টে বলা হয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিদিন প্রায় 1600 কোটি টাকা লোকসান করছে। তবে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়ে দিয়েছে এই খবর সম্পূর্ণ ভুয়ো। সরকারের বক্তব্য, গত 4 বছরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করলেও সাধারণ মানুষকে তার প্রভাব থেকে রক্ষা করতে ভারত সরকার ও তেল সংস্থাগুলি বদ্ধপরিকর। ফলে ভোটের পর পেট্রোল ডিজেলের দাম বাড়বে এই আশঙ্কার কোনো ভিত্তি নেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।